সাধারণ একজন শিক্ষকের বেতন দেখেন 20 থেকে 30 হাজার, কিন্তু মাদ্রাসার একজন শিক্ষকের বেতন সারা জায়গায় 10 হাজারও, তাও 2-3 মাস বেতন মানে বাকি থাকে আর কি। আমি যোগ্য প্রার্থীকে ভোট দিতে চাই বাংলাদেশের শিক্ষা খাতটাকে আরো উন্নত করতে। দর্শক, ত্রয়োদশীয় জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আসন্ন সংসদীয় নির্বাচন নিয়ে তরুণরা কি ভাবছে সেটি জানার জন্য আমরা আজ রয়েছি বাগেরহাট 2 আসনে। বাগেরহাট 2 আসন গঠিত রামপাল, মোংলা ও ফকিরহাট উপজেলা নিয়ে। চলুন তাহলে জেনে নেই এই বাগেরহাট 2 আসনের তরুণরা কি ভাবছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। আমি যেহেতু বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে আমার প্রধান এবং অন্যতম দায়িত্ব হচ্ছে ভোট প্রদান করা। আর এবার যেহেতু আমি প্রথম ভোট প্রদান করব, সেই ক্ষেত্রে আমার অনুভূতি খুবই ভালো। ছোটবেলা থেকে বাবা মাকে দেখতাম যে তারা ভোট দিতে যেত এবং আমার বয়সে যারা বড় ছিলেন তারাও যেত। তো তখন থেকে আমার খুব ভালো লাগতো যে তারা ভোট দিতে যাচ্ছে, আমি কবে দিব। তো এবার আমি যেহেতু ভোট দিতে পারছি, সেই ক্ষেত্রে আমার অনুভূতি খুবই ভালো এবং আমি যোগ্য প্রার্থীকে ভোট দিতে চাই, যাতে সে নির্বাচিত হয়ে সকলের জন্য ভালো কাজ করতে পারে। তরুণ সমাজের জন্য কাজ করবে এমন একজন এমপি আমরা যেন প্রতিটা আসন থেকেই পাই, যেন সৎ এবং তরুণ নির্ভর, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এমন একজন জনপ্রতিনিধি আমরা এলাকায় নির্বাচিত করব। আমরা এবার এই বাংলাদেশের সব থেকেই আমরা মনে করি এবার এই নির্বাচনে তরুণদের ভোট একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। তরুণরাই নেতৃত্ব বেছে নেবে, তাদের মাধ্যমে একজন সৎ ও জনগণের আস্থাভাজন ব্যক্তি উঠে আসবে, যিনি এলাকার সাথে অনেক কাজ করবে, যার পিছুটান থাকবে না, জনগণের সাথেই একসাথে মিলেমিশে একাকারে কাজ করবে। আমরা এমন লোককেই এমপি হিসেবে দেখতে চাই। আশা করা যাচ্ছে যে এবারে নির্বাচনটা খুব সুষ্ঠু হবে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার আছে। যদি কোনো সমস্যা না হয় তা মনে হয় যে এবার নির্বাচনটা খুব সুষ্ঠু হবে। আমার প্রত্যাশা হলো, সর্বপ্রথম রিকোয়েস্ট হবে যে মাদ্রাসা মসজিদগুলোকে উন্নয়ন ভালোভাবে করতে। কারণ মাদ্রাসায় যে ছাত্রছাত্রীরা পড়ে আসলে তারা খুব কষ্টের ভিতর থাকে। কারণ আমাদের দেখা যায় যে স্কুলে যদি 100 ছাত্র থাকে, মাদ্রাসায় থাকে 10টা। কারণ যেগুলো মাদ্রাসায় অভাবী ছাত্র সেইগুলোকে মাদ্রাসায় দেয়, আর ভালো মানে 2-1টা ছাত্র দিয়ে যাদের বাবা মার আশা ভরসা থাকে যে তাকে মানুষের মতো মানুষ করবে, সেইগুলো থাকে আসলে 1-2 মাদ্রাসায় দেয়। আর মাদ্রাসায় যারা থাকে খুব কষ্ট করে, আসলে গ্রাম থেকে চাইল আদায় করে তাদের নিজের চলাফেরা খুব কষ্টই হয়। আর স্কুলের পোলাপানদের তো কোনো কষ্ট নেই। তাই প্রথমে তাদের কাছে আমার রিকোয়েস্ট হবে যে মাদ্রাসাগুলোকে ভালোভাবে দেখাশোনা করা, মাদ্রাসার খোঁজখবর নেওয়া। কারণ সাধারণ একজন শিক্ষকের বেতন দেখেন 20 থেকে 30 হাজার, কিন্তু মাদ্রাসার একজন শিক্ষকের বেতন সারা জায়গায় 10 হাজারও, তাও 2-3 মাস বেতন মানে বাকি থাকে আর কি। সেগুলো প্রথম তার কাছে রিকোয়েস্ট থাকবে যে সে মাদ্রাসার প্রতি যেন খেয়াল করে। আর দ্বিতীয় যে আমাকে মোংলা থানায় যেগুলো এই যে সৌন্দর্য আছে আর কি, সুন্দরবন, তারপরে এই দেখার মতো যেগুলো সৌন্দর্য জায়গা আছে, সেই সব জায়গায় আসার মতো মনে করেন রাস্তাঘাটের খুব সমস্যা, আর ব্রিজ উন্নয়ন, এইসবগুলো যাতে সে ভালোভাবে দেখাশোনা করে, এটাই আমার প্রত্যাশা থাকবে এমপির কাছে। যেহেতু আমাদের দেশ দরিদ্রপ্রবণ দেশ, আমাদের দেশ অন্যান্য দেশের তুলনায় ধনীর সংখ্যা থেকে দরিদ্র সংখ্যা বেশি, যেহেতু ঘনবসতিপূর্ণ দেশ। সেই হিসেবে আমার মতে আমি মনে করব আমাদের দেশের সাথে আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত। এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশ থেকে যারা বাহিরের দেশে শ্রমিক হিসেবে নিয়োগ পায় তাদেরকে অবশ্যই মধ্যপ্রাচ্যের দিকে আরও বেশি ভূমিকা রাখা উচিত। এবং তার সাথে সাথে জলবায়ু অর্থায়নের দিক থেকে অন্যান্য দেশের সহযোগিতা অবশ্যই আমাদের দেশের থাকা উচিত। এবং আমাদের দেশ থেকে যারা রাষ্ট্রদূত হিসেবে অন্যান্য দেশে যায় তাদেরকে উন্নত মানের ট্রেন আপ করা উচিত। আমি মনে করি বাংলাদেশের শিক্ষা খাতটাকে আরও উন্নত করতে গ্রামীণ জীবন এবং শহরের যে শিক্ষা খাত, তার ভিতরে যেন কোনো সমন্বয় না থাকে, বৈষম্য না থাকে, সব যেন সমান থাকে। এবং আমাদের বেসরকারি স্কুলগুলোর থেকে সরকারি স্কুলগুলোর প্রতি আমাদের একটু খেয়াল করা উচিত, যাতে কোনো গরিব শিক্ষার্থী বা কোনো গ্রামীণ জীবনের লোক যাতে শিক্ষার পিছিয়ে না পড়ে। শিক্ষার সাথে সাথে সামরিক শাসনের উপর আমাদের একটু ফোকাস করা দরকার, যাতে আমাদের দেশ আরও উন্নতির দিকে যেতে পারে। অনেক অনুন্নত দেশের থেকে আমাদের দেশের সামরিক শাসনটা একটু দুর্বল আছে।
তার সাথে সাথে সংবিধানে কিছু সংস্কার প্রয়োজন, যেটি যেন পরবর্তীতে কোনো স্বৈরশাসক আর এই জন্মাতে না পারে। ফার্স্ট অফ অল আমি যারা শহীদ হয়েছে তাদের কথা একটু বলতে চাই যে তাদের ফ্যামিলি মেম্বার্সদের কারো না কারো হয়তো মা থাকতে পারে, বাবা থাকতে পারে, তাদের ফ্যামিলি কোনো মেম্বার্সদের অবশ্যই তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা রাখলে সেটা তো মানে রাষ্ট্রের রাখা উচিত, যেহেতু তারা তাদের জন্য করে নেই, এটা তারা জীবন দিয়েছে তাদের আমাদের জন্যই, দেশের জন্য এবং দশের জন্য। আর যারা আহত হয়েছে তাদের জন্য তো ডেফিনেটলি তাদের সুচিকিৎসা ব্যবস্থা এবং তাদের ফিউচার লাইফ তারা কি করবে, যেরকম অনেকে যেহেতু বেশিরভাগ যারা আহত হয়েছে তারা কিন্তু স্টুডেন্ট, সো তাদের পড়াশোনার দিক থেকে তাদের ফার্দার পড়াশোনা বিষয়গুলো দেখলে ভালো হবে সরকার থেকে হেল্পফুল কিছু, আর তাদেরকেও কিছু কর্মসংস্থান ব্যবস্থা করতে পারলে ডেফিনেটলি ভালো হয়। আমি নতুন ভোটার হিসাবে আমার ভোট আমি নিজেই দিব, আর হচ্ছে যে যোগ্য প্রার্থীকেই দিব। আমাদের এই বাগেরহাটের 2 আসনের যোগ্য যিনি তাদেরকেই আমরা নির্বাচন করে তাকেই ভোটটা দিব, যাতে আমাদের বাগেরহাট অঞ্চলে দক্ষিণ অঞ্চলটা যেন আরো উন্নত হয়। কারণ আমাদের এদিকের রাস্তাঘাট হচ্ছে পুরোই একদম বিচ্ছিন্ন অবস্থা, এদিকে থেকে চলাফেরা করা যায় না, আর সবাই দূরভূগন্তিতে আসা যাওয়া করে। আর হচ্ছে বিশেষ করে আমাদের এখানে একটা শিল্প প্রতিষ্ঠান আছে গার্মেন্টসের কর্মীদের অনেক ভোগান্তি হয়, এরা ঠিকমতো চলাফেরা করতে পারে না। আর আমাদের এখানে যদি একটা ব্রিজ করে দেওয়া হয় আর আমাদের জন্য অনেক ভালো হয়। এর জন্য আমরা একদম যোগ্য প্রার্থী চাই, যেন ওনারা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে আমাদের এই দক্ষিণ অঞ্চলটাকে উন্নয়নের দিকে অগ্রযাত্রা নিয়ে যায়। সে যখন 8ই আগস্টে শপথ গ্রহণ করে, তার যখন শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়, তখন যে আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের সর্বক্ষণে আপনার আইন শৃঙ্খলা রক্ষার যে কার্যক্রম, সেইখানে আইন শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ব্যর্থ হয়। আপনার বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় মব সৃষ্টি হয়। আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশে বহুত আন্দোলন হয়েছে, বহুত বিষয় নিয়ে আন্দোলন হয়েছে, এখানে আইন শৃঙ্খলা বাহিনী বহু গুণে ব্যর্থ হয়েছে। এইখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের একটা হিউজ পরিমাণে একটা ঘাটতি থেকে গেছে। আর ভালো দিকটা হচ্ছে সে সরকারের শপথ গ্রহণ করার পর, অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করার পর বাংলাদেশের বাজার নিয়ন্ত্রণ হয়েছে এবং তিনি শিক্ষা ক্ষেত্রটা একটু ভালোভাবেই গুছাতে পেরেছে এবং তিনি বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে পেরেছে। তারপর বিগত সরকার যাওয়ার পর আমাদের যেই দেশের জিডিপি ছিল, সেই জিডিপি আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সেটা আলহামদুলিল্লাহ খুব ভালোই বৃদ্ধি পেয়েছে এবং দেশের উন্নয়ন ক্ষেত্রে সর্বক্ষণে উন্নয়ন ক্ষেত্রে ভালো একটা বাজেট রাখার সে চেষ্টা করছে। এটাই তার একটা বড় একটা সাফল্য। আমি যদি এমপি হিসেবে নির্বাচিত হতাম, তাহলে আমি আমার অঞ্চলে বা আমার যেখানে হতাম সেখানের সবার কাছে কাছে যেই সমস্যাগুলা সেগুলো জানার চেষ্টা করতাম এবং জেনে সেগুলো সমাধানের চেষ্টা করতাম। যেমন আমাদের এই মোংলায় পৃথিবীর সবথেকে বাংলাদেশের মানে পৃথিবীর সবথেকে বৃহত্তম ম্যানগ্রোভ জঙ্গলটি রয়েছে। এখানে কোনো ভালো কোনো পর্যটন ব্যবস্থা নেই, এক কথায় বলতে গেলে সেরকম কোনো পর্যটন ব্যবস্থা নেই। মানে এটা যে একটা বৃহত্তম, যে পৃথিবীর সবথেকে বৃহত্তম একটা ম্যানগ্রোভ বন, সেটারও কোনো কেউ মনে হয় জানে না, এরকম একটা অবস্থা, এরকম একটা বিষয়। তারপরে এটা হচ্ছে যে বাংলাদেশের 2য় বৃহত্তম সমুদ্র বন্দর, সেটার কোনো মানে ভালো কোনো যাতায়াত বা সেরকম ভালো কোনো যাতায়াত ব্যবস্থা নেই। এবং আমাদের মোংলায় এইখানে আপনার এপার থেকে ওপারে যেসব ইপিজেড কর্মী আছে তাদেরও বহুত সমস্যা এখানে যাতায়াত করতে গেলে। যেমন তারা একটা ব্রিজ নেই ভালো, এখানে কোনো বড় কোনো যানবাহন পারাপার হতে গেলে আমাদের জোয়ারের জন্য অপেক্ষা করতে হয়, ফেরির চলাচলের জন্য। আর সকালবেলা মানুষ যখন কাজে যায় তখন তাদের বহুত সমস্যার মুখে পড়তে হয়, যেমন নৌকায় অনেক গাদাগাদি এরকম বিভিন্নভাবে তার পারাপার করতে হয়, মানে প্রচুর একটা সমস্যার মধ্যে দিয়া। এগুলো নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। তারপরে যেমন রাস্তাঘাট, এখানের কোনো ইয়া নেই, মানে মানে কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না রাস্তাঘাটের উপরে। এবং ওপারে যে আমাদের নৌবাহিনীর ক্যাম্প হতে শুরু করে দিগরাজ পর্যন্ত,
যে মূল অথবা আপনার জেটি থেকে শুরু করে দিগরাজ পর্যন্ত যে রাস্তাটা আছে, মানে জেটির সাথে যে রাস্তাটা বাংলাদেশের সাথে সংযোগ দিতে, সেই রাস্তাটা পুরো নষ্ট। এক কথায় পুরো নষ্ট, বড় বড় যানবাহন চলাচল করতে খুবই অসুবিধা হয়। এরকম বিভিন্ন সমস্যা আমাদের এখানে, এগুলো নিয়ে কাজ করতে চাই। এবং আমাদের যে বর্তমান যেসব এমপি যারা আছে সেগুলো নিয়ে তারা ঠিকমতো কাজ করতেছে না। আমার তাদের কাছে আহ্বান, এগুলো নিয়ে তা খুব শীঘ্র এগুলো সংস্কার করুন, এগুলো একটা ব্রিজের ব্যবস্থা করুন। ব্রিজের উদ্যোগ যদিও না, আমি এই ধরনের যে যোগাযোগ ব্যবস্থা, আমাদের এইখানে যে পারাপার ব্যবস্থা আছে, তারপরে আমাদের যে এখানে যে পর্যটন শিল্পটা রয়েছে, এইটা নিয়ে কাজ করতে চাই। তারপরে আমরা আমাদের সরকারি বিভিন্ন দুর্নীতি এবং যে আমাদের এই প্রশাসনিক ব্যবস্থা, এইটাকে নিয়ন্ত্রণ করতে চাই, কারণ এটাও বহুত সমস্যার মুখে আছে। সুন্দরবন, মংলা বন্দর ও চিংড়ির জন্য বিখ্যাত বাগেরহাট ২ আসন। বাগেরহাট ২ আসন গঠিত রামপাল, মংলা ও ফকিরহাট উপজেলা নিয়ে। এতক্ষণ শুনছিলেন এই বাগেরহাট ২ সংসদীয় আসনের তরুণদের ভাবনা। তরুণদের এই ভাবনা রাষ্ট্র কাঠামো গঠনে সহায়ক ভূমিকা রাখবে, এই প্রত্যাশায় জাহিদ ইমেল, এনটিভি অনলাইন, বাগেরহাট।